হ্যালো ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, হোপফুলি সবাই ভালো আছো। সো গতকালকেই তোমাদের সঙ্গে আমাদের প্রথম ক্লাস হইলো, সো আজকে হচ্ছে তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। ফাইন, সো ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছো। আচ্ছা, এই তো আমাদের অডিয়েন্স চলে আসছে, আমি সবাইকে একটু মেনশন দিয়ে ফেলি। ওকে ফাইন, ওকে। রিদম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজমি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আয়েশা আলম, আসসালামু আলাইকুম ভাইয়া। বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো বলিয়েন প্লিজ। ওকে, আচ্ছা ঠিক আছে, শিওর। রিফাত, ওয়ালাইকুম আসসালাম। আফনান, সালাম জানিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাইমুন ইসলাম, নিশ্চয় তুমিও ভালো আছো। তৌসিফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রোহান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এই তো সবাই ধীরে ধীরে যুক্ত হতে শুরু করছে। আচ্ছা, তোমরা খুবই ভালো, তোমরা সবাই রেগুলার ক্লাস করবা। হ্যাঁ, আচ্ছা, এই প্রথম থেকেই অভ্যাসটা ধরে রাখবা। অনেকে আছে যে ইন্টারভিউ উঠা হঠাৎ করে একটু বড় হয়ে যাওয়ার পরে ক্লাস করা কমায় দেয়, তাদের জন্য কিন্তু খারাপ। তোমরা ক্লাস যেমন প্রথম থেকে করতেছো এভাবে করে যেন প্রত্যেকদিন ক্লাস তোমরা করো। হ্যাঁ, কাউসার ইসলাম হিমেল, হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? ওকে। সামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুল্লাহ মুকিত, তারপর রিফাত, রুকু। আজকে নতুন ক্যালকুলেটর কিনছি। বৈরাগী বলছো, হ্যাঁ বৈরাগী, কতদিন ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছিল, প্রথম দিনই তোমার ক্লাসে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছিল বলছিলা। আচ্ছা যাক, তুমি নতুন ক্যালকুলেটর কিনে নিয়েছো। লাবিব, ত্রিভুজের সাইন বিধি কোসাইন বিধিটা একটু বলি, বুঝাই দিয়েন। ওকে লাবিব, গতদিনে আমরা কোসাইন বিধি দিয়ে একটা অঙ্ক করছিলাম। গতদিনের ক্লাসে যে লাস্ট অঙ্কটা আমরা করি সেটা কোসাইন বিধি দিয়ে করছি, এটা দিয়ে। আজকে সাইন বিধির একটা অঙ্ক করব। হ্যাঁ, আচ্ছা, আপনাকে মেসেজ দিছি, সিন করেন নাই ভাই, নবিতা বলছো। আচ্ছা, সিন করব। তোমরা যদি আমাকে কেউ মেসেজ করো, টেক্সট করো, সেই ক্ষেত্রে একটা কাজ করবা। সেক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে ওই যে মেসেজে লিখবা যে ভাইয়া আমি ফিজিক্স মেনিয়াকে আপনার 25 ব্যাচের স্টুডেন্ট, আমার নাম এইটা, এরপরে টেক্সট করবা। তাহলে আমি উইকে 2 দিন হচ্ছে টেক্সট গুলা দেখি, তো তখন আমি ওইগুলা দেখবো। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নাইম। ফাইন, ওকে, তাহলে চলো আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করে দিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম বাকিবিল্লাহ। সো আমরা এখন আস্তে আস্তে ক্লাসে চলে যাব। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদের এই পিডিএফ নিয়ে অনেকের চিন্তা আছে। পিডিএফ নিয়ে চিন্তার কিছু নাই। পিডিএফ আমরা প্রতিদিন দিব না। পিডিএফ আমরা পুরো চ্যাপ্টার শেষ হলে পূর্ণাঙ্গ পিডিএফটা দিব। তোমরা দেখতেছো যে গতদিন আমরা ক্লাস যেটা করছি সেইগুলো কিন্তু আমার কাছে সবই রয়েছে, তাই না? এই যে এইগুলো আমরা গতদিন ক্লাস করেছিলাম, এই জিনিসগুলো আমরা গতদিনের ক্লাসে শিখেছি, সেই প্রত্যেকটা জিনিসই আমার কাছে রয়েছে। কিন্তু আমরা একদিন মানে প্রত্যেক দিনের ওই অল্প কিছু পিডিএফ দিব না। পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেলে এটা আমার কাছে সেভ থাকে। পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেলে পূর্ণাঙ্গ ভেক্টরের যে পিডিএফ হবে ওটা লাস্ট ক্লাস হয়ে গেলে ওই পুরো পিডিএফটা একবারে দিব। ভেঙে ভেঙে পিডিএফ দিয়ে লাভ হয় না। সো ইন বিটুইন তোমরা প্রত্যেক দিনের ক্লাস নিজের হাতে নোট করতে থাকবা, লাস্টের দিন তোমরা যায় পূর্ণাঙ্গ পিডিএফ পাবা। অনেকে পিডিএফ নিয়ে কোশ্চেন করেছো, তো এই জন্য আমি আনসারটা দিয়ে দিলাম। কি অবস্থা ইমন, সবাই নিচে চলে আসছো? আচ্ছা, রোহান বলছো ভাই আপনাকে মেসেজ দিয়ে সিন করেন নাই, আমি ওইটা লিখে টেক্সট করছি। ওকে রোহান, মানে গতকালের ক্লাস নিয়েছি, আজকেও ক্লাস নিচ্ছি। এই 2 দিন আমি ফেসবুকে মেসেঞ্জারে যাই নাই। ইনশাল্লাহ ফ্রি হয়ে আমি ওটা দেখবো রোহান, অবশ্যই দেখবো। আচ্ছা ফাইন, তাহলে চলো আমরা ধীরে ধীরে ক্লাসের ভিতরে চলে যাই। তো ক্লাসে এই মুহূর্তে স্টুডেন্টরা চলে আসছে, তো আমরা আস্তে আস্তে ক্লাসে চলে যাবো। ভাই কোসাইনের ম্যাথটা কি রেজাল্টেন্ট দিয়ে করা যাবে? হ্যাঁ, তসফিক বলছো রেজাল্টেন্ট দিয়েও এটা করা যাবে, এই অঙ্কটা রেজাল্টেন্ট দিয়েও করা যাবে। আচ্ছা আচ্ছা, লাবিব বলছো কোসাইন বিটা কিভাবে হলো সেটা বুঝাই দিলে ভালো হইতো। কোসাইন বিটা বেসিক্যালি আসছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে। কোসাইন বিধিটার প্রমাণটা আসছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে স্থূলকোণ হইলে এইভাবে করে অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্যটা ছিল সেটা থেকে আসছে। সো ওইটা তো বিশাল একটা প্রমাণ ছিল, সো এই জন্য ওই প্রমাণটা আমরা স্কিপ করছি, জাস্ট এই সূত্রটা জানলেই চলবে। ওকে, তাহলে চলো এই পর্যায়ে আমরা আগের দিনে ক্লাসে যারা দেখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে,
আমরা ভেক্টর কিভাবে করে যোগ করতে হয়, ভেক্টর ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি এগুলা জেনেছিলাম। যোগ করার নিয়ম অনুযায়ী আমরা ভেক্টর যোগের অঙ্ক দেখেছিলাম, বিভিন্ন কেস দেখেছিলাম এবং এই কেসের উপরে ডিপেন্ড করে বেশ কিছু অঙ্ক দেখেছিলাম এবং আমরা কোসাইন বিধি পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা এর পর থেকে শুরু করব। আজকে আমরা প্রথমে যে অঙ্কটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এইটা আমরা আগের দিন অঙ্ক আসলে করছি, এই কনসেপ্টের অঙ্ক আমরা আগের দিন করছি, তারপর আজকে আমরা এই অঙ্কটা করব। তাহলে চলো আমরা এই অঙ্কটা দিয়ে এটা শুরু করি। সো আজকে আমরা প্রথমে কয়েকটা অঙ্ক করে নিই, তারপরে আমরা নতুন থিওরির ভিতরে ঢুকবো। তো এই কনসেপ্টের অঙ্ক আমরা আগের দিন করছি, তারপরে রিভাইজ অনুযায়ী আমরা আজকে এই অঙ্কটা দিয়ে ক্লাসটি শুরু করছি। বলছে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে, এটা হচ্ছে বৃহত্তম লব্ধি 15 নিউটন, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 7 নিউটন। উভয় বলকে 1 নিউটন বৃদ্ধি করে 90 ডিগ্রিতে ক্রিয়া করলে লব্ধি বলের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের জানা আছে বৃহত্তম লব্ধি ধরলাম ওই বল দুইটা, একটা পি আর একটা হচ্ছে কিউ। সো বৃহত্তম লব্ধি পাই আমরা যখন পি প্লাস কিউ নেই, এটা হচ্ছে বৃহত্তম লব্ধি এবং বৃহত্তম লব্ধির মান বলা আছে 15 নিউটন। দেখতে পাচ্ছ যে আমাদের বৃহত্তম লব্ধির মান হচ্ছে 15 নিউটন। আর ক্ষুদ্রতম লব্ধি বের করার সূত্র হচ্ছে পি মাইনাস কিউ, এদের বিয়োগফল, পিটাকে আমি বড় ধরেছি এবং ক্ষুদ্রতম লব্ধির মান বলেছে 7 নিউটন। তাহলে আমরা এখানে বসাই দিতে পারবো 7 নিউটন। সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো, দেখবা আমরা 1 ঘন্টার মতো একটা সময় নিয়ে অনেকটা জিনিসপত্র শিখে ফেলবো। জাস্ট সিম্পলি দেখতে থাকো, বুঝতে থাকো। ফাইন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পি কিউ বের করে ফেলতে পারবো। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এখান থেকে পি কিউ বের করে ফেলা যাবে। এই দুটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কিউ কিউ কেটে যাবে, থাকবে 2p ইকুয়ালস টু 7 আর 15 যোগ করলে আসবে হচ্ছে 22। 7 আর 15 যোগ করলে এখান থেকে আসবে হচ্ছে 22। দ্যাট মিনস পি ইকুয়ালস টু আসবে 11 নিউটন। আমরা পি ইকুয়ালস টু পেয়ে গেছি, পি ইকুয়ালস টু হচ্ছে 11 নিউটন। আচ্ছা ফাইন। এবার যদি এই দুটাকে বিয়োগ করি, তাহলে বুঝতে পারছো পিপি চলে যাবে, থাকবে 2q ইকুয়ালস টু আসবে, বিয়োগ করে দিলে এই 15 থেকে 7 বিয়োগ করলে থাকবে 8। তাহলে এখান থেকে কিউ বের করলে আসবে হচ্ছে 4 নিউটন। তাহলে পি কিউ এর মান আমরা পেয়ে গেছি। এরপর কি বলছে? এরপর বলছে উভয় বলকে, এই যে দুইটা বল, উভয় বলকে 1 নিউটন বৃদ্ধি করে 90 ডিগ্রিতে ক্রিয়া করলে লব্ধি বলের মান কত? উভয় বলের মান তো আমরা পাইছি, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 4। এখন বলছে এদের প্রত্যেককে 1 নিউটন করে বাড়াইছে। 1 নিউটন করে বাড়াইলে পি এর মান এখন কত হয়েছে? 11 এর সঙ্গে 1 যোগ হইলে হয়ে গেছে 12 নিউটন। কিউ এর মান এখন হয়েছে, আগে ছিল 4 নিউটন, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে গেছে 5 নিউটন। তাহলে উভয় বলকে 1 নিউটন করে বাড়াইছে, বাড়ায়া তাদেরকে 90 ডিগ্রিতে ক্রিয়া করাইছে। তার মানে 1 নিউটন করে বাড়ানোর পরে এদেরকে 90 ডিগ্রিতে ক্রিয়া করাইছে। তো দেখতে পাচ্ছ এটা পি আর এটা হচ্ছে কিউ। তো এটা পি প্রাইম যেটা 12 নিউটন, এটা কিউ প্রাইম যেটা 5 নিউটন। এইবার এদেরকে 1 নিউটন করে বাড়ায় তারপর এদেরকে হচ্ছে 90 ডিগ্রিতে ক্রিয়া করাইছে। তাহলে বুঝতেছো এইখানে কোনটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে 90 ডিগ্রিতে হলে এদের মাঝ বরাবর। সো এটা হচ্ছে লব্ধি। আমাদের এই লব্ধি বল আর বের করতে হবে। এখন আমরা আগের দিনে দেখে নিছিলাম 90 ডিগ্রিতে যদি কাজ করে, স্পেশাল কেস ছিল এটা, 90 ডিগ্রিতে কাজ করলে লব্ধি বের করার সূত্র হচ্ছে √p² প্লাস q²। কোন বের করার সূত্র? tan ইনভার্স q/p। তাহলে ওইটা আমরা এখানে কাজে লাগাবো। আমরা ওটা এখানে যদি অকুপাই করি তাহলে আমরা বুঝতে পারছি এই r ইকুয়ালস টু হবে √p'² প্লাস q'²। আচ্ছা, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারছি √, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5। তাহলে এখানে 12 স্কয়ার, এখানে হচ্ছে 5 স্কয়ার। সো এই ক্যালকুলেশনটা যদি আমি করি সেক্ষেত্রে আমরা আনসারটি পেয়ে যাব। আনসার আসবে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যেই ভ্যালুটা আসবে 13 নিউটন। পাশাপাশি লব্ধির কোণ
থিটা, আমরা পি এর সঙ্গে নির্ণয় করছি, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ তাকে রাখবো নিচে, কোণটা হইছে আনুভূমিকের সঙ্গে মানে এই 12 এর সঙ্গে, তাহলে নিচে 12 রাখবো, আর উপরে কত রাখবো, উপরে রাখবো হচ্ছে 5। ওকে, কিউ বাই পি, উপরে 5, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা থিটার ভ্যালুটাও পেয়ে যাব, ট্যান ইনভার্স 5/12। এটা ক্যালকুলেশন করলে আনসার আসবে, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 22.619 ডিগ্রি। তাহলে এই পর্যায়ে আমরা এই অঙ্কটার সলিউশন কিন্তু সবাই করতে পারছি। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। লব্ধির মান কত হবে এবং লব্ধির কোণ কত হবে আমরা বের করতে পারছি। ওকে, আচ্ছা এই সিমিলার কাইন্ড অফ এই টপিকের একটা অঙ্ক আমরা গত ক্লাসেও করেছিলাম, বুঝছি সবাই এটা? ওকে, ভেরি গুড। এই যে হিমেল আনসার করছো, সাইদ মোহাম্মদ আফনান আনসার করছো, ভেরি গুড। এই তো তোমরা পারছো এইগুলা, গুড। তাহলে এটা আমরা সবাই পেরে ফেলছি, এটাতে আমাদের কারো কোনো প্রবলেম নাই। এবার চলো আমরা একটা স্পেশাল অঙ্ক করি। স্পেশাল বলতে এই অঙ্কটা আমাদের ফিজিক্স বইয়ে এখন খুব কম দেখা যায়, আগে একটা সময় এই অঙ্কটা প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ছিল, এবং এই অঙ্কটা একবার বুয়েট পরীক্ষাতে আসছে, বুয়েট পরীক্ষাতে ম্যাথের ভিতরে আসছে। ওকে, আচ্ছা ফাইন, ম্যাথও ভেক্টর আছে ওখানে আসছিল। সো অঙ্কটা খুবই সুন্দর, চলো আমরা এই অঙ্কটা বুঝে ফেলি। সো এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে কোন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের, কোন বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের একটির মান দ্বিগুণ এবং অপরটির মান 16 একক বৃদ্ধি করলে লব্ধির দিক একই থাকে, দ্বিতীয় বলটি নির্ণয় করো। আনসার আমি বলে দিছি, আনসার হবে 16, আনসার এখানে দেওয়া আছে, দ্বিতীয় বলটি নির্ণয় করতে হবে। ফাইন, তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখো প্রথমে বলা আছে এরকম কোন বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করতেছে, এইটা একটা ভেক্টর এবং এইটা একটা ভেক্টর। ধরে নিচ্ছি যে এই ভেক্টরটা প্রথম ভেক্টর যেটা পি, এই ভেক্টরটা দ্বিতীয় ভেক্টর যেটা কিউ, দ্বিতীয়টা নির্ণয় করতে বলছে, এটা দ্বিতীয় ভেক্টর। তো বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর, এখন একটা হচ্ছে পি একটা কিউ। এইবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এদের লব্ধিটা কাজ করবে এদের সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এদের লব্ধিটা হবে হচ্ছে এই যে সামান্তরিকটা আছে এইটার কর্ণ বরাবর, এটা হচ্ছে এটার লব্ধির মান আর। এরপরে যে কাজটা করছে সেটা হচ্ছে একটির মান দ্বিগুণ করছে, মানে প্রথমটারে দ্বিগুণ করে ফেলছে মানে, এবং দ্বিতীয়টার মান 16 বাড়াইছে, একটার মান দ্বিগুণ করে দিছে আরেকটার মান 16 একক বাড়াইছে। এই ঘটনা করার পরে আবার লব্ধি নিছে, লব্ধি নিয়ে দেখা গেছে লব্ধির দিক একই থাকে। তার মানে ব্যাপারটা কি হয়েছে, এবার যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে প্রথমটা যে আছে এইটাকে দ্বিগুণ করছে, দেখো এটার মানকে আমরা দ্বিগুণ করে দিলাম। নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছ যে এইটার মানকে আগে ছিল পি, এইবার সেটার মানকে আমরা দ্বিগুণ করে করছি 2p। নিশ্চয়ই বুঝতেছে, এইটারে দ্বিগুণ করছে। আর পরেরটাকে হচ্ছে গিয়ে এই পরেরটার মানের সঙ্গে হচ্ছে 16 যোগ করছে, পরেরটার মানের সঙ্গে আমাদের 16 যোগ করা হয়েছে। এই পরের যে মানটা আছে আগে ছিল কিউ, এবার তার সঙ্গে কিউ প্লাস 16 করছে। দেখো প্রথমটি দ্বিগুণ, পরেরটির মান 16 একক বৃদ্ধি করছে, করার পরে এদের দুজনের লব্ধি নিছে, আচ্ছা করার পরে এটাকে যে 16 একক বাড়াইছে, 16 একক বাড়ানোর পরে যেটা করছে এই দুজনের আবার লব্ধি নিছে, এবং এই দুজনের লব্ধি যখন আমরা নিব নিশ্চয়ই বুঝতে পারছি এই দুজনের লব্ধি নিলে হবে এই দুজনের যে সামান্তরিক তার কর্ণ বরাবর, এই দুজনের যে সামান্তরিক
তার কর্ণ বরাবর। এবং দেখা গেছে বলছে লব্ধির দিক একই থাকে, মানে এই লব্ধির দিক কিন্তু চেঞ্জ হয় নাই। লেটস সে লব্ধি যদি এখানে থিটা কোণ করে, তাহলে এখনো বাড়ানোর পরেও এদের যে লব্ধি, বাড়ানোর পরে যে এদের লব্ধি এইটা হইছে, এই লব্ধির দিকও একই আছে, আগের মতোই আছে। এটা যেমন ছিল ওটার জন্য তাই আছে। সবাই এতটুকু বুঝতে পারছি? ওকে, আচ্ছা ফাইন। এখন আমাদের বের করতে হবে এই কিউ এর মানটা কত। সবাই এবার দুইটা ত্রিভুজ একটু খেয়াল করব। সবাই এবার জাস্ট এই দুইটা ত্রিভুজ একটু খেয়াল করব। সেটা হচ্ছে, এটা নিশ্চয়ই সবাই বুঝতেছো, এই যে বাহুটা আছে, এই বাহুটার সমান, এই যে এতটুকু যে বাহু তার সমান এই বাহুটা সামান্তরিক। তাহলে এটা কিউ হলে এটাও কিন্তু কিউ হবে। ফাইন। ঠিক তেমন করে আমরা যদি এই বাহুটার দিকে খেয়াল করি, এই বাহুটা, সো বুঝতে পারছো এই বাহুটা কিন্তু আমাদের এই পুরো বাহুটার সমান। এই বাহুটা পুরো এই বাহুটার সমান। এখন এই বাহুটা হচ্ছে কিউ প্লাস 16, তার মানে এই বাহুটার দৈর্ঘ্যটাও হবে কিউ প্লাস 16। এইবার যেটা আমরা খেয়াল করব, আমার কলমটা খেয়াল করো, এই ত্রিভুজ নাম দিলাম এটাকে এ বি সি, ত্রিভুজ এ বি সি এটা, এবং ত্রিভুজ এ ডিই, এই বড় ত্রিভুজটা এ ডিই, এই দুইটা কিন্তু সদৃশকোণী ত্রিভুজ। আমি আবারও বুঝাচ্ছি, আবারও দেখাই দিচ্ছি। এই ত্রিভুজটা এটা, এইটা এবং এইটা সদৃশকোণী ত্রিভুজ। দেখেই তো বুঝতেছো এই কোণটা তো দুইজনের জন্যই কমন। তারপরে এই দুইটা কোণ সমান হবে, কারণ এই দুইটা বাহু সমান্তরাল, তাহলে এই দুটো অনুরূপ কোণ। তাহলে বাকি যে কোণ থাকে সেই কোণ তো সমানই হবে, দুইটা কোণ যেহেতু সমান। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডিই এরা সদৃশকোণী, এরা সদৃশ। এরা যদি সদৃশ হয় তাহলে আমরা জানি অনুরূপ বাহুগুলার অনুপাত সমান হবে, অনুরূপ বাহুগুলার অনুপাত সমান হবে, অনুরূপ বাহুগুলার অনুপাত সমান হবে। তাহলে আমরা এটা লিখতে পারবো এবি বাই এডি, এবি বাই এডি মানে এই বাহু বাই এই বাহু, এডি এবি বাই এডি, এটা ইকুয়ালস হবে হচ্ছে, দেখো বিসি বাই ডিই, এই বিসি এবং ডি এর অনুপাত সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো বিসি বাই ডিই। আমি আরেকবার বলে দিচ্ছি, এবি বাই এডি এটা ইকুয়ালস হবে বিসি বাই ডিই, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এবার দেখো এবি বলতে তো বোঝাচ্ছি আমরা পি কে, তাহলে এবি এর ভ্যালু হচ্ছে পি, আর এডি বলতে বোঝাচ্ছি আমরা এতটুকু, যেটা হচ্ছে 2p, দ্বিগুণ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে 2p। এইবার বিসি, বিসি বলতে বোঝাচ্ছি এতটুকু, যেটা কিউ, বিসি হচ্ছে এতটুকু যেটা কিউ, তাহলে বিসি এর ভ্যালু কিউ। দেন ডিই, এই যে ডি থেকে ই, এই ডি এর ভ্যালু কিন্তু কিউ প্লাস 16, তাহলে এখানে বসে যাবে কিউ প্লাস 16। ডান, দেখো হয়ে গেছে। এই পি কাটা, তাহলে এখানে থাকবে হাফ, ডান পাশে রয়েছে কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস 16, আর গুণন করলে 2q ইকুয়ালস কিউ প্লাস 16, আর গুণন করেছি। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু আসবে 16। সলভড। ডেফিনেটলি সবার এটা বুঝে ফেলা উচিত, সবাই নিশ্চয়ই এটা বুঝে ফেলছো। এটার আনসারটা এখানে দেওয়া ছিল 16 একক। সুন্দর না অঙ্কটা? নিশ্চয়ই এটা সামান্তরিক বিধি অনুযায়ী ভেক্টর যোগের একটা অনবদ্য অঙ্ক বা সুন্দর একটা অঙ্ক। কনসেপ্টটা নিশ্চয়ই সবাই আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, আপনার বলছো বুঝতে পারছি, বইটাকে বলছো ইজি। ভাই ক্লাস শেষে লেকচার শিটগুলো দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ শান্ত, তুমি আমি বলছি যে ভেক্টর পুরাটা শেষ হইলে পুরা পিডিএফটা একবারে পাবা। আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা ক্লাসের একটা একটা করে পিডিএফ দেওয়া প্যারা, এর থেকে পূর্ণাঙ্গ ভাবে একটা বড় পিডিএফ যখন দেওয়া হবে, ওই একটা পিডিএফ তোমার কাছে থাকলেই ভেক্টর তোমার হাতের মুঠোয় থাকলো। ফাইন, আফিফ আহমেদ বলছো ক্লিয়ার।
চিত্র না আঁকে সরাসরি ট্যান থিটার সূত্র দিয়ে করছি, তাতেও মিলছে, হ্যাঁ তাতেও হবে, ওইভাবে করলেও হবে, বাট এটা স্মার্ট অ্যাপ্রোচ, সেই জন্য আমি এভাবে করেছি, তাড়াতাড়ি হয়। ওকে, রুকু বলছো ক্লিয়ার, সায়েম খান ক্লিয়ার, ভেরি গুড। মাইমুন ইসলাম বলছো বুঝছি ভাইয়া। ভাই এটা কি এমসিকিউতে আসছে বুয়েটে? হ্যাঁ এটা এমসিকিউতে আসছিল বুয়েটে। তবে এইটা ভাবার কোনো কারণ নাই যে অঙ্ক সোজা তাড়াতাড়ি হয়ে গেছে এই মানে এই অঙ্ক এমসিকিউ আসবে। অঙ্ক সোজা হইলেও দেখবা বুয়েটে এই সোজা টাইপের অঙ্কগুলো এমসিকিউ আকারে আসে, মানে রিটেন টাইপও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ফাইন ভাই, পি এর মান নির্ণয়টা একটু দেখায় দিয়ে। রোহান এখান থেকে পি এর মান নির্ণয় করা যাবে না, এখান থেকে পি এর মান নির্ণয় করা যাবে না। পি এর মান যদি নির্ণয় করার দরকার হইতো তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরের মাঝের কোন আলফাও দেওয়া থাকতে হইতো। পি এর মান বের করতে হইলে এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোন আলফা এটাও দেওয়া থাকতে হইতো, তো এটা দেওয়া নাই। যদি বলে দিতাম ভেক্টর দুইটার মধ্যবর্তী কোন আলফা এত, তাইলে তুমি পিও বের করতে পারতা। ওকে, আচ্ছা ফাইন, ভেরি গুড, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। এবার চলো আমরা চলে যাব আমাদের পরের অংশটাতে, এবার আমরা আমাদের পরের অংশটাতে চলে যাব। ওকে, আচ্ছা ফাইন, ওকে, সো আমরা এবার ভেক্টর রিপ্রেজেন্ট করা শিখব। ভেক্টরকে আমরা এবার রিপ্রেজেন্ট করা শিখব। সেটা হচ্ছে আমরা আগের দিন ভেক্টর যোগ করা শিখেছি, সামান্তরিক সূত্র দিয়ে ভেক্টরকে আমরা যোগ করা শিখেছি। সো আজকে আমরা ভেক্টর যোগের আরো একটা বিধি শিখব, যেটাকে আমরা বলছি বহুভুজ বিধি। ভেক্টর যোগের বহুভুজ বিধি আমরা এখন দেখব। আমরা সামান্তরিক বিধি দেখছি, এবার আমরা ভেক্টর যোগের বহুভুজ বিধিটা একটু দেখে নিই। আচ্ছা, তো বহুভুজ বিধিতে যেটা বলা হয়েছে যে একটা বহুভুজের প্রত্যেকটা বাহু একই ক্রমে যদি কতগুলো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে সর্বশেষ বাহু বিপরীত ক্রমে ওদের লব্ধি নির্দেশ করবে। তো আমি কি বলছি এই কথাটা বোঝার জন্য ছবি দেখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ছবি এঁকে দিচ্ছি, সে এইটা একটা বাহু, এরপরে এটা একটা বাহু, তারপরে এটা একটা বাহু, তারপরে এটা একটা বাহু। ওকে, এখন এই প্রত্যেকটা বাহু লেটসে একটা একটা করে ভেক্টরকে ইন্ডিকেট করে। ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। এখন এই চারটা ভেক্টরের যোগফল লেটস সে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এদের যোগফলটাকে আমরা ধরলাম আর ভেক্টর। এখন এই আর ভেক্টরটা কি হবে? নিশ্চয়ই সবাই এটা দেখে বুঝতে পারছো যে এরা সবাই একই ক্রমে আছে। দেখো এটার মাথা, এরপরে এটার মাথা, এরপরে এটার মাথা, এরপরে এটার মাথা, মানে এরা সবাই এভাবে করে একটা নির্দিষ্ট ক্রমে কিন্তু আছে, একই ক্রমে, ঘড়ির কাঁটার বিপরীতে আছে সবাই। তাহলে বুঝতে পারছো এদের লব্ধিটা হবে শেষ বাহুটা এইটা বিপরীত ক্রমে। এই যে শেষ যে বাহুটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাহুটা বিপরীত ক্রমে কিন্তু ওদের লব্ধিকে ইন্ডিকেট করে। তাহলে এটা হবে এদের লব্ধি আর। এটা তো কোয়াইট কমন সেন্স, বুঝতেছো? এটা হচ্ছে আদি বিন্দু, আর সব জায়গা থেকে ঘুরে এসে এখানে আসছে, এটা শেষ বিন্দু। তাহলে লব্ধি হবে আদি থেকে শেষের দিকে, এইটাই ওদের ভেক্টর যোগফল বা লব্ধি। এটা ত্রিভুজ বিধি দিয়েও দেখানো যায়। কিভাবে দেখানো যায় দেখো, আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে লেটস সে এ প্লাস বি, এর যোগফলটা কি এটা না? এটা তো আমরা জানি যে এ প্লাস বি, দেখো ত্রিভুজ বিধি অনুযায়ী এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এদের যোগফল হবে এইটা। তার মানে এ প্লাস বি হচ্ছে এইটা, বিপরীত ক্রমে এইটা। আমরা আগের দিন ত্রিভুজ বিধিতে দেখছি এ প্লাস বি, এটা যোগ করলে ত্রিভুজের যে অপর বাহু থাকে সেইটা বিপরীত ক্রমে ওদের যোগফল বুঝে, এটা আমরা বুঝছি। এখন খেয়াল করে দেখো যে এই দুজনের যোগফল পাইছি। এই যোগফল যেটা পাইছি তার সঙ্গে আবার যদি সি কে যোগ করি, এই যে সি, এইটার সঙ্গে এই সি কে যদি যোগ করি, তাহলে বুঝতেছো এটা এবং এই সি এর যোগফলটা হবে ত্রিভুজ বিধি অনুযায়ী বিপরীত ক্রমে। নিশ্চয়ই সবাই বুঝতেছো?
এইটা এবং এটা যোগ করলে এটা হবে তাদের যোগফল। তাহলে এই যোগফলটা কত হবে? a প্লাস বি প্লাস সি। নিশ্চয়ই বুঝতেছো, এতটুকু এর সঙ্গে আবার সি যোগ করলে এইটা হবে। এইটা হচ্ছে ত্রিভুজের বিপরীত ক্রমে। তাহলে এই তিনটা যোগফল পাইছি। আবার খেয়াল করে দেখো, এই ভেক্টরের সঙ্গে এই ডি ভেক্টরকে যদি আমরা যোগ করি তাইলে আমরা বিপরীত ক্রমে এটা পাবো আর। আর ইকুয়ালস টু কত হবে? এই পুরো তিনটার সঙ্গে আবার ডি যোগ হচ্ছে, তাহলে ত্রিভুজ বিধি অনুযায়ী এটাই হবে তাদের লব্ধি। দ্যাট মিনস এটা ইকুয়ালস টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছে। জাস্ট বহুভুজ বিধি এটাই, এর বাইরে কিছু না। বহুভুজ বিধি সিম্পলি এটাই, এটা জানলেই চলবে। এর কোনো তেমন কোনো অ্যাপ্লিকেশন নাই। বেসিক্যালি অনেকবার ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে আমরা এভাবে করে বহুভুজ বিধির মাধ্যমে প্রকাশ করতে পারি। মানে একটা বহুভুজের প্রত্যেকটা বাহু যদি বিপরীত ক্রমে একই ক্রমে থাকে তাইলে আমরা এটা বলতে পারবো যে শেষ বাহুটা বিপরীত ক্রমে ওদের লব্ধি বুঝায়। এখন এর উপরে ভিত্তি করে কিছু এমসিকিউ চাইলে আসতে পারে, যদিও কোথাও আসে না, তারপর আমরা একটু দেখে রাখি। ওকে, আচ্ছা। দেখো এইখানে পাঁচটা ভেক্টর আছে, পাঁচটা ভেক্টর আছে। এখন বললো এদের লব্ধি নির্ণয় করো, এদের এদের লব্ধি নির্ণয় করো, এদের লব্ধি নির্ণয় করো, এদের লব্ধি নির্ণয় করতে হবে। দেখতেছো পাঁচটা ভেক্টর আছে, পাঁচটা ভেক্টর আছে, এদের লব্ধি নির্ণয় করতে হবে। সো অঙ্কটা নিশ্চয়ই সবাই দেখেই বুঝতে পারতেছো যে এখানে মোট পাঁচটি ভেক্টর এ বি সি ডি ই, এরা সব একই ক্রমে আছে, এদের লব্ধি নির্ণয় করতে হবে। খুবই সিম্পল, সবাই নিশ্চয়ই এখন অলরেডি গেসই করতে পারতেছো। সেটা হচ্ছে এরা কি সবাই একই ক্রমে রয়েছে? দেখো এ বি সি ডি ই, তো সবাই যদি একই ক্রমে থাকে লব্ধি হবে বিপরীত ক্রমে এই বাহুটা, শেষ বাহুটা। তার মানে এটাই আমাদের লব্ধি, তাহলে এটাই আমাদের লব্ধি, লব্ধি ভেক্টর এটাই। তাহলে এভাবে লেখা যেতে পারতো যে আর, আর হচ্ছে লব্ধি, কাদের লব্ধি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এই সবগুলো বাহুর লব্ধি। এটা কত ভুজ? 1 2 3 4 5 6, ষষ্ঠ ভুজ। এর ভিতরে পাঁচটা বাহু আছে একই ক্রমে, তাহলে এটা বিপরীত ক্রমে, এই বিপরীত ক্রমে এটা ওদের লব্ধি বুঝাচ্ছে। এখন লব্ধির মান কি এই বাহুর সমান? তাহলে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। লব্ধির মান এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কিভাবে বের করব? দেখো এই বাহুর আদি বিন্দু এবং শেষ বিন্দু কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে আদি বিন্দু আর এটা শেষ বিন্দু, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক দেওয়া থাকলে কি আমরা সহজেই তাদের লেন্থ বের করতে পারবো না? ওই যে তোমরা তো এটা শিখে আসতেছো 9 10 থেকে, ভুজদ্বয়ের অন্তরের বর্গ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে দেখো গেছে 1 থেকে 1 এ গেছে, তার মানে 1 মাইনাস 1, এই যে ভুজদ্বয়ের বিয়োগের বর্গ প্লাস, তারপরে গেছে 1 থেকে 11তে, তাহলে পরেরটা হবে কোটিয়ের যে বর্গ 11 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকেই কিন্তু আমরা বের করতে পারবো আর এর মান কত হয়। আর এর মান খুব সিম্পলি বের করা যাবে। দেখো এটা হয়ে যাবে 0 আর এটা হচ্ছে 10 এর স্কয়ার, তাহলে √10 এর স্কয়ার, যেটা আসবে হচ্ছে 10 ইউনিট। তাহলে লব্ধির মান আমরা সবাই পেয়ে গেছি, লব্ধির মান এখান থেকে আমরা সবাই পেয়ে গেলাম 10 একক, 10 ইউনিট। এখানে তো একক দেওয়া নাই, আমরা ফোর্স দিতে পারি না, আমরা জাস্ট এখানে লিখতে পারি যে 10 একক,
10 একক। এখন লব্ধির দিক কোনটা হবে বলো তো? দেখতেছো এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, এটা আনুভূমিক রেখা না? এটা যদি আনুভূমিক রেখা হয় তাহলে এটা তো এক্স অক্ষ, এবং এটাও বুঝতেছো তাহলে এটা ওয়াই অক্ষ। এটা ওয়াই অক্ষ কেমনে বোঝা গেছে? দেখো দুইজনেরই এক্স কিন্তু এক, খেয়াল করে দেখো, এরও এক্স ওয়ান, এরও এক্স ওয়ান। তার মানে আমরা বুঝতেছি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয় তার মধ্যে দুইটা বিন্দুর যদি এক্স একই হয়, লেটস সে এইটার এক্স হচ্ছে ওয়ান, এইটারও এক্স ওয়ান, তাহলে বুঝতেছো দুইটার এক্স একই হওয়া মানে কি একজন আরেকজনের উপরে আছে, এক্স এর ভ্যালু চেঞ্জ হলে তো ডানে বামে আসতো। এক্স ওয়ান মানে এই বিন্দু বরাবর উপরে উঠছে, আর দেখতেছো এখানে এক্স ওয়াই এর ভ্যালু ওয়ান, এখানে ওয়াই এর ভ্যালু 11, তাহলে বুঝতেছো জাস্ট 10 একক উপরে উঠছে ওয়াই বরাবর, ডানে বামে তো সরে নাই। যদি এটা 2 হইতো তাহলে একটু ডানে সরে যেত, উপরটা 2 হইলে, উপরটা যদি 0 হইতো তাহলে একটু বামে সরে যেত, বাট এটারও এক এটারও এক, মানে ওয়াই বরাবর উপরে উঠছে। তাহলে বুঝতেছো এখানে ওয়াই অক্ষ বরাবর আছে 90 ডিগ্রি কোণে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো আর এর দিক হবে আর, আর ভেক্টরের দিক, আর এর দিক, আর এর দিক এর সাথে লম্ব, এর সাথে 90 ডিগ্রি কোণ। দিক আমরা এমনিতেই বের করতে পারছি, কারণ এই দিকে আছে, এর সঙ্গে লম্বালম্বি আছে, জানা যে কোনো ভেক্টরের সঙ্গে দিক বললেই চলে। তাহলে এর সঙ্গে 90 ডিগ্রিতে আছে লব্ধি, এবং লব্ধির মান 10। সুন্দর, কিন্তু দেখো আমরা বহুভুজ সূত্র ইউজ করে সহজেই বের করতে পারলাম যে এই 5টা ভেক্টরের যোগফলটার মান এবং দিক কত হবে। অঙ্কটা দেখার পরে কিন্তু তোমার ভালো লাগা উচিত, অঙ্কটা দেখার পরে ডেফিনেটলি তোমাদের ডিলাইটেড লাগা উচিত। গুড, এই যে লাবিব, বৈরাগী, আফনান, হিমেল, তাওসিফ এরা আনসার করেছো, ভেরি গুড। ট্যান থিটা দিয়ে কিভাবে করব? আচ্ছা, এটা আগের অঙ্কের ক্ষেত্রে বলছিল, ট্যান থিটা দিয়ে দিক বের করে ওখানে করা যেত, ওটা দরকার নাই দেখে আমি দেখাইনি আর কি। ওকে ভাইয়া, টেন জে বলা যাবে না? হ্যাঁ, টেন জে বলা যাবে, এটাকে টেন জেও বলা যাবে। হ্যাঁ, রোহান বলছো ভাইয়া বহুভুজ বিধির বিবৃতি দেখে অনেক কঠিন মনে করছিলাম, আপনি পুরা সহজ করে দিলেন। হ্যাঁ, এটা সোজা জিনিসপত্র, একদম সহজ, বহুভুজ বিধি একদমই সহজ জিনিস। আচ্ছা, মাহমুদ হাসান বলছো মেসেঞ্জার গ্রুপ কই ভাইয়া? আচ্ছা, তোমাদের আলভি ভাইয়াকে আমি এখনই জানাচ্ছি, তোমাদের আলভি ভাই আমাকে কথা দিয়েছিল মেসেঞ্জার গ্রুপ সে গতকালকেই খুলে দিবে, বাট সে খুলেন নাই। সো আমি হচ্ছে এখনই ওকে বলে দিচ্ছি, আজকে ডেফিনেটলি খুলে দিবে, গতকালের ক্লাস শেষ করে হয়তো ওই টাইমটা পায় নাই। তো আজকে আমি আবারও বলে দিচ্ছি, খুলে দিবে মেসেঞ্জার গ্রুপ, টেনশনের কারণ নাই, যা যা বলেছি ওগুলো করব। ওকে, সব তো নিজের হাতেই আমরা করি বলতে গেলে, অ্যাপারেন্টলি আমি সবকিছু আসলে করি ফিজিক্স ম্যানিয়াকের। সো যা যা কথা দিব সবগুলোই করব। তো মাঝে মধ্যে যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে ডেফিনেটলি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? আচ্ছা, সাধারণ নিয়ম। হ্যাঁ ভাই, আপনি কি অফলাইনে ক্লাস নেন না? তো এটা হচ্ছে তাসফিক রহমান বলছো, না অফলাইনে ক্লাস নেই না, আগে একটা সময় নিতাম, এখন নেই না। হ্যাঁ, কালকে খোলার কথা ছিল, মাহমুদ ফয়সাল বলছো। ভাইয়া আপনি ভাইয়া সাগরে সাঁতার কাটা শিখাচ্ছেন, থ্যাংকস স্যার। আচ্ছা, মাই প্লেজার, থ্যাংক ইউ। আচ্ছা, 5 কিভাবে, এটা আফনান বলছো। 10 কিভাবে? দেখো এটার মান 10, এটার মান 10, তাহলে বুঝতেছো ভ্যালু 10, আর এটা কি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষকে বলা হয় জে, ওয়াই অক্ষকে বলা হয় জে, দ্যাটস ওয়াই 10 জে লেখা যায়। বুঝছো নিশ্চয়ই আপনার? ওটা আমরা এখনো পড়ি নাই, আয়ত একক, এই জন্য আমি ওটা হচ্ছে বলতেছি না এখনো। আচ্ছা, সো গেল, এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যায়ে আসো, আমরা একাধিক ভেক্টরকে কিভাবে যোগ করা যায় সেই প্রসিডিউরটা দেখি। একাধিক ভেক্টরকে কিভাবে যোগ করা যায় সেই প্রসিডিউরটা দেখবো একটু। হ্যাঁ, লেটস সে আমি 3টা ভেক্টর হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি, এদের যোগফল বের করতে হবে। 3টা ভেক্টর আছে, এদের যোগফল বের করতে হবে। আচ্ছা দেখো, ওকে দেখো যে 3টা ভেক্টর থেকে আমরা হচ্ছে যোগফলটা বের করব। এক সেকেন্ড, মানে একাধিক ভেক্টর থাকলে আমরা কিভাবে করে তাদেরকে যোগ করতে পারি, এইটার জন্য একটা উপপাদ্য আছে যেটাকে আমরা বলি লম্বাংশ উপপাদ্য। এটাকে আমরা বলছি
লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য। ওকে, আচ্ছা ওকে ফাইন। তো লম্বাংশ উপপাদ্যে কি বলা হয়েছে এটা একটু আমরা জানবো। এখানে বলা হয়েছে, আমি একটু লিখে দিচ্ছি, কতগুলো ভেক্টরের লব্ধি, লব্ধি মানে রেজাল্টেন্ট, কতগুলো ভেক্টরের লব্ধির যে কোনো দিক বরাবর, কতগুলো ভেক্টরের লব্ধির যে কোনো দিক বরাবর উপাংশ, যে কোনো দিক বরাবর উপাংশ ভেক্টরগুলোর ওই দিক বরাবর উপাংশের, উপাংশ মানে কম্পোনেন্ট, উপাংশের যোগফলের সমান হয়, যোগফলের সমান হয়, যোগফলের সমান হয়। এটা জাস্ট আমরা মনে রাখবো। এরপরে আমরা একাধিক ভেক্টরকে যোগ করতে পারবো, এরপরে আমরা একাধিক ভেক্টরকে যোগ করতে পারবো। সো আমরা জাস্ট এই স্টেটমেন্টটা মনে রাখবো। কি বলা হয়েছে? বলা হয়েছে কতগুলো ভেক্টরের লব্ধির যে কোনো দিক বরাবর উপাংশ ভেক্টরগুলোর ওই দিক বরাবর উপাংশের যোগফলের সমান হয়। লেটস সে আর একটা লব্ধি ভেক্টর, যেটা কিনা এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই তিনটা ভেক্টরের যোগফল। তাইলে আমরা এক্স অক্ষ বরাবর আর এর যে উপাংশ পাবো, এক্স অক্ষ বরাবর এ, বি এবং সি এর যে উপাংশ পাবো, তাদের যোগফলটা হবে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশের সমান। এইটাকে বলা হয় লম্বাংশ উপপাদ্য। এখন এই লম্বাংশ উপপাদ্য শেখার আগে, এই লম্বাংশ উপপাদ্য শেখার আগে আমরা একটু উপাংশটা বের করা দেখে আসি। এটা আমরা শিখবো আজকে ক্লাস, আমাদের টার্গেটই হচ্ছে লম্বাংশ উপপাদ্যকে ইউজ করা শিখবো। আমি পুরোটা ডিটেলসে শিখাই দিব, বাট তার আগে আমাদের প্রথম ইম্পর্টেন্ট কাজ হবে হচ্ছে গিয়ে উপাংশ বের করা। তো আমরা আগে উপাংশ বা কম্পোনেন্ট নির্ণয় করা দেখে নিই। উপাংশ বা কম্পোনেন্ট নির্ণয় করা দেখব। উপাংশ বা কম্পোনেন্ট নির্ণয় করাটা একটু দেখে নিব। ওকে, আচ্ছা। তো আসো, উপাংশ বা কম্পোনেন্ট এটা দ্বারা কি বোঝায়? সো একটা ভেক্টরকে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি। লেটস সে ধরলাম এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এখন আমাদের কাছে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে সেই ভেক্টরটা। ওকে, এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, এই ভেক্টরটা আর ভেক্টর, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন আর ভেক্টরকে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করে ফেলতে পারবো। দেখো, লেটস সে এই কোণটা থিটা, এই কোণটা থিটা। ওকে, আচ্ছা। সো আমরা চাচ্ছি এটার আনুভূমিক অংশ বের করতে। আনুভূমিক অংশ বলতে আমি যদি উপর থেকে একটা টর্চ লাইট ফেলি, উপর থেকে যদি একটা টর্চ লাইট মারি, তাইলে এই রেখাটার জন্য এখানে কি আনুভূমিক বরাবর একটা জায়গাতে, আনুভূমিক বরাবর একটা জায়গাতে ছায়া পড়বে। তাহলে এই যে অংশটা জুড়ে যে ছায়া পড়বে, এটাকেই আমরা বলতে পারবো আনুভূমিক উপাংশ। এটাকে আমরা নাম দিতে পারি আর এক্স। এটা হচ্ছে আনুভূমিক অংশ। দেখো, এখান থেকে আলো ফেললে এর নিচে এতটুকু ছায়া পড়বে, এটা হচ্ছে আর এর আনুভূমিক উপাংশ। ওকে, আচ্ছা। ঠিক তেমন করে আমি যদি এই পাশ থেকে আলো ফেলতাম, এই পাশ থেকে একটা টর্চ লাইট দিয়ে আলো ফেলতাম, তাহলে বুঝতেছো এটা শ্যাডোটা লম্ব অক্ষ বরাবর পড়তো এই জায়গাটাতে। এটা হচ্ছে উলম্ব উপাংশ, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আর এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট। এটা হরিজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, বা এটাকে আনুভূমিক উপাংশ, এটাকে উলম্ব উপাংশ বলে। এটাকে আমি বলতে পারতাম আর ওয়াই। এখন আমরা আর এক্স এবং আর ওয়াই এর ভ্যালুটা কত এটা বের করা দেখবো। কোয়াইট সিম্পল। যেমন দেখো, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এই ত্রিভুজে, এই ত্রিভুজে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি লিখি
cos থিটা। cos থিটা ইকুয়ালস টু কি বলতো? cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজে cos থিটা ইকুয়ালস টু, এই ত্রিভুজটাতে cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এখন ভূমিটা তো হচ্ছে rx আর অতিভুজটা হচ্ছে r। ওকে, ভূমিটা rx, অতিভুজটা r। তাইলে rx ইকুয়ালস টু কত হয়? rx ইকুয়ালস টু হয় r cos থিটা। rx ইকুয়ালস টু r cos থিটা। তাহলে তুমি বুঝতে পারছো যে এখান থেকে এই ভূমি যে অংশটা সেটা হবে r cos থিটা, এটা r cos থিটা। তার মানে আমরা এই r এর মানের সঙ্গে এই কোণটা জানলে তার cos থিটা নিলেই পেয়ে যাব এইটুকু অংশের মান কত গেল। এটা ঠিক তেমন করে আমরা আর ওয়াই বের করতে চাই। তাহলে আবার দেখো এই ত্রিভুজে এই অংশটা তো আর ওয়াই, এই লেন্থ আর এই লেন্থ সমান। তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা, আমি কিন্তু প্রত্যেকটা প্রমাণ সহ দেখাই দিচ্ছি। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ আর ওয়াই বাই আর। তার মানে আর ওয়াই বাই আর। তাহলে এখান থেকেই বুঝতেছো আর ওয়াই ইকুয়ালস টু হবে আর সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে দেখো আমরা আর ওয়াই পেয়ে গেলাম। তাহলে আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আমরা অংশ বের করতে পারবো। সবাই এটা মাথায় রাখবো যে কোন যার সঙ্গে থাকবে তার সঙ্গে হচ্ছে cos থিটা হবে। এটা হচ্ছে আর cos থিটা, এই দিকের অংশ আর cos থিটা, আর এটা লম্ব দিকের অংশ হবে হচ্ছে গিয়ে আর সাইন থিটা। এই আনুভূমিক অংশ আর cos থিটা এবং এটা লম্ব দিকের অংশ হবে হচ্ছে আর সাইন থিটা। তাহলে এইভাবে করে আমরা যে কোনো কেসে দুইটা অংশ বের করতে পারবো। এখন আমি আরেকটু স্পষ্টভাবে তোমাদেরকে ব্যাপারটা দেখাই দিই। দেখো, অনেকে এখানে তালগোল পেঁচায় ফেলো, অনেকে এখানে cos এবং সাইন নিয়ে তালগোল পেঁচায় ফেলো। ওই তালগোল পেঁচানো যাবে না, আমি ওটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। লেটস সে একটা ভেক্টর এরকম আছে, ওকে? আচ্ছা, এটার ভ্যালু আর, আর কোণ দেওয়া আছে আনুভূমিকের সঙ্গে। এবার দুইটা অংশ আমাদেরকে বের করতে বললো। হ্যাঁ, দুইটা অংশ বের করতে বললো। তাহলে আনুভূমিক বরাবর যে অংশ, মানে এতটুকু যে অংশ, এই অংশটাকে আমরা বলতে পারবো আর এক্স। আর এক্স ইকুয়ালস টু হবে আর cos থিটা, যার সঙ্গে কোণটা কার সঙ্গে? আনুভূমিকের সঙ্গে, তার সঙ্গে cos থিটা হবে। তাইলে উলম্ব অংশ কত হবে? এই উলম্ব অংশটা হবে হচ্ছে আর ওয়াই, যেটা ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আমরা এভাবে মনে রাখবো, যার সঙ্গে কোণ তার সঙ্গে cos, তার লম্ব দিকের সঙ্গে সাইন। এখন কোন কোন ক্ষেত্রে দেখবা এরকম থাকবে, এইটা আর দেওয়া আছে আর কোণ দেওয়া আছে লম্ব অক্ষের সাপেক্ষে, এই ওয়াই এর সাথে কোণ দেওয়া আছে। সেই ক্ষেত্রে উপাংশ কেমন হবে? ওই যে নিয়মটা এরকম, যার সঙ্গে কোণ তার সঙ্গে cos, কোণটা কি? লম্বের সাথে। তাহলে এইবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে আর cos থিটা, আর cos থিটা। কোণ লম্বের সঙ্গে, তাহলে ওটার সঙ্গে cos থিটা। আর এক্স অক্ষ বরাবর তখন অংশটা হবে আর সাইন থিটা। তাহলে নিশ্চয়ই এখানে আমরা আর তালগোল পেঁচাবো না, এখানে ডেফিনেটলি আমরা তালগোল পেঁচাবো না। যার সঙ্গে কোণ তার সঙ্গে cos, তার লম্ব দিকের সঙ্গে সাইন। এখানে দেখো লম্বের সঙ্গে হচ্ছে গিয়ে কোণ আছে, দ্যাটস ওয়াই উপরে cos নিচে সাইন। সো এতটুকু আমরা সবাই ডেফিনেটলি বুঝতে পারছি। ডেফিনেটলি এতটুকু অংশ আমাদের সবার বোঝা হয়ে যাওয়া উচিত। সো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভেক্টরকে আমরা ভাগ করে নিতে পারি। লেটস সে এরকম একটা কেস দেওয়া আছে যে এইখানে একটা ভেক্টর আছে 10 নিউটন আর এই কোণটা 30 ডিগ্রি। এখন এটা দুইটা অংশ আমরা ভাগ করতে পারবো। জাস্ট মুখে মুখে করে দিচ্ছি, সবাই নিশ্চয়ই পারবা। যে আনুভূমিক অংশ আর এক্স, আর এক্স ইকুয়ালস টু কত হবে? আর cos 30, এটা হচ্ছে 10। আর যেহেতু কোণটাই আনুভূমিকের সঙ্গে দেওয়া আছে, দ্যাট মিনস cos 30। cos 30 হলে √3/2, এখান থেকে আসবে 5√3 নিউটন। তার মানে ভূমি বরাবর এতটুকু কাজ করতেছে। আবার লম্ব বরাবর বুঝতে পারতেছ, এই দিক বরাবর যে অংশটা, সেই অংশটা হচ্ছে আর ওয়াই, যেটা হবে 10 sin 30, যেটা হবে 10 sin 30 মানে 5 নিউটন। ওকে, আচ্ছা তাই। আবার দেখো এই সেম অঙ্কটাই আমি যদি 30 না নিয়ে 60 নিয়ে করতাম, তাইলেও একই আনসার কিভাবে আসতো নিশ্চয়ই সবাই দেখলেই বুঝতে পারবে। এটা 10,
এখন এইখানে কোণ 30, তার মানে বুঝতেছো এইখানে কোণ কত 60, তাহলে ভ্যালু তো একই রকম আসা উচিত, এখানে 5 এখানে 5√3 সেটা আসবে। নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবা যে এইবার কোণ দেওয়া আছে উলম্বের সঙ্গে, তাহলে উলম্ব দিকে অংশ কত হবে, যার সঙ্গে কোণ তার সঙ্গে cos, তাহলে হবে 10 cos 60। নিশ্চয়ই বুঝতেছো 10 cos 60, এবার উলম্বের সঙ্গে দেওয়া আছে cos 60 ভ্যালু কিন্তু হাফ, তাহলে এখান থেকে চলে আসবে 5 নিউটন। তাহলে আনুভূমিক অংশ কত হবে rx 10 sin 60 cos কোণ তো দেওয়া ছিল উলম্বের সঙ্গে, sin 60 হলো √3/2, তাহলে আসবে 5√3। দেখো মান একই আসছে, দুইটা একই আসছে, cos এই কোণটা 30 মানে এই কোণটা 60, তাহলে আমরা সবসময় এভাবে চিন্তা করবো, যার সঙ্গে কোণ তার সঙ্গে cos এবং তার লম্ব দিকের সঙ্গে sin। তো এতটুকু নিশ্চয়ই সবাই আমরা বুঝে ফেলছি, এতটুকু ডেফিনেটলি আমরা সবাই বুঝে ফেলছি। ক্লিয়ার? একটু বলতে হবে, আমি মাঝে মধ্যে সবার থেকে ক্লিয়ারেন্স নেই, মানে পড়ানোর পরে একটা টপিক ইজি কঠিন যাই হোক একটু জানতে চাই ক্লিয়ার কিনা, তখন তোমরা একটু ফিডব্যাক দিলে আমার আগাইতে সুবিধা হয় আর কি। ওকে, এক্স্যাক্টলি আপনার বলছো, তার মানে একটা ভেক্টরের এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু কাজ করতেছে এটাই, হ্যাঁ এটাই লম্ব বিভাজন। ক্লিয়ার, গুড, সবাই বুঝতে পারছি, সোজা জিনিস আমরা সবাই বুঝছি, আফিফ বুঝতে পারছো, পল্লব কুমার, আমির মোর্শেদ, জয়, এরা সবাই আমরা এই জিনিসটা বুঝে ফেলছি, হ্যাঁ বুঝছি, ক্লিয়ার, সবার জন্য এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা যাব একটু পরের অংশে, আমরা যে জিনিসটা আজকের ক্লাসে শেখার মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। ওকে, তো এখন এটা বুঝতে পারবো আরো বেটার, বলছে কতগুলো ভেক্টরের লব্ধির যে কোনো দিক বরাবর উপাংশ ভেক্টরগুলোর ওই দিক বরাবর উপাংশের যোগফলের সমান হয়। মানে এই প্রত্যেকটার এক্স অক্ষ বরাবর উপাংশ, এই এ এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস বি এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস সি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এই প্রত্যেকটার ওই উপাংশগুলোর যোগফল মানে কম্পোনেন্টগুলোর যোগফল এই লব্ধিরও ওই বরাবর উপাংশের সমান হবে। লেটস সে এ এর এক্স বরাবর অংশ হচ্ছে এক্স, বি এর এক্স বরাবর অংশ হচ্ছে বিএক্স, সি এর এক্স বরাবর অংশ হচ্ছে সিএক্স। এই প্রত্যেকটা অংশকে যদি আমি যোগ করি সেটা আর এরও এক্স বরাবর অংশ, ওদের যে যোগফল তারও এক্স বরাবর অংশের সমান হবে। ঠিক তেমন করে আমরা এটাও লিখতে পারবো। মনে করো এ এর ওয়াই বরাবর অংশ এ ওয়াই, বি এর ওয়াই বরাবর অংশ বি ওয়াই, সি এর ওয়াই বরাবর অংশ সি ওয়াই। তাহলে প্রত্যেকের ওয়াই বরাবর অংশের যোগফল ওদের যে লব্ধি আর তারও ওয়াই বরাবর যে অংশ সেই অংশটার সমান হয়। ওকে, তাহলে এটা আমরা একটু ছবি এঁকেও বুঝি। দেখো লেটস সে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। দেখো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি দুইটা ভেক্টর নিলাম, ধরলাম আর হচ্ছে লব্ধি, কাদের লব্ধি? লব্ধি হচ্ছে পি প্লাস কিউ এর লব্ধি। ধরলাম আর হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। ওকে, আচ্ছা এখন পি কিউ ভেক্টর গুলো মনে করো এভাবে আছে। লেটস সে এইটা পি ভেক্টর আর এইটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। দেখো এরা একই ক্রমে আছে, দেখেই বুঝতেছে এরা একই ক্রমে আছে, এইটা শেষ এটা শুরু। তাহলে এদের লব্ধি কোনটা? এদের লব্ধি বিপরীত ক্রমে, ত্রিভুজ বিধি, বিপরীত ক্রমে এইটা। ডেফিনেটলি সবাই বুঝতেছো যে এদের লব্ধি বিপরীত ক্রমে এইটা। তার মানে এটাই কিন্তু আমাদের আর, এটাই আমাদের আর। এখন দেখো আমি যদি উপাংশ নেই, দেখো যে পি এর যদি আমি এক্স অক্ষ বরাবর উপাংশ নেই, শ্যাডোটা কতটুকু পড়বে? এতটুকু, দেখেই বুঝতেছো এটাই কিন্তু পি এর এক্স বরাবর উপাংশ, ইজন্ট ইট? দেখো উপর থেকে আলো ফেললে পি এর এক্স বরাবর এতটুকু ছায়া পড়ে, এতটুকু উপাংশ। কিউ এর যদি উপাংশ নেই, উপর থেকে আলো ফেলি, তাহলে কিউ এর এক্স বরাবর উপাংশ কত? কম্পোনেন্ট, উপাংশ মানে কম্পোনেন্ট। তাহলে দেখতেছো এইটার উপাংশ আসবে হচ্ছে কিউ এক্স, এতটুকু। কথা কি ছিল? কথা ছিল
যে পি এর এক্স বরাবর অংশ এবং কিউ এর এক্স বরাবর অংশের যোগফল আর এরও এক্স বরাবর অংশের সমান হবার কথা। এখানে তাই হবে। দেখো পি এর এক্স বরাবর অংশ এতটুকু, কিউ এর উপরে আলো ফেললে এক্স বরাবর অংশ এতটুকু, আর এর এক্স বরাবর অংশ কত একটু খেয়াল করে দেখো তো। উপর থেকে আলো ফেললে আর হচ্ছে এই লাল লেখাটা, ওরও কি এক্স বরাবর অংশ পুরো এতটুকু না? তার মানে এই পুরো এতটুকু কিন্তু আর এর এক্স বরাবর অংশ। নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো, আর এর জন্য পুরোটা এতটুকু। তাহলে দেখো লব্ধিরও এক্স বরাবর অংশ এই আর এক্স, এই দুজনের যোগফলটার সমান কিন্তু পি এক্স প্লাস কিউ এক্স, এই দুটো যোগ করলে আর এক্স পাইতেছি। হ্যাঁ, এই কথা মিলছে। ওয়াই এর ক্ষেত্রে এবার দেখি, আমরা ওই পাশ থেকে আলো ফেললাম। তাহলে দেখো পি এর ওয়াই বরাবর অংশ হবে, দেখতে পাচ্ছ এখান থেকে আলো ফেললে এতটুকু, এটা হবে পি ওয়াই। ঠিক তেমন করে ওই পাশ থেকে আলো ফেললে কিউ এর ওয়াই বরাবর অংশ হবে, কিউ এর ওয়াই বরাবর অংশ হবে, এই যে কিউ আছে এটার ওয়াই বরাবর অংশ হবে এতটুকু, যেটা হচ্ছে কিউ ওয়াই। এবার দেখো আর এর ওয়াই বরাবর অংশ কত? আর তো এইটা লম্বা লালটা, ওইটারও কিন্তু এই দিক বরাবর অংশ বের করলে পুরো এইটুকুই আসবে, পুরো এইটুকুই আসবে আর এর ওয়াই বরাবর অংশ। তাহলে দেখতেছো পি ওয়াই প্লাস কিউ ওয়াই এদের যোগফলটা আর ওয়াই এর সমান। দ্যাট মিনস পি ওয়াই প্লাস কিউ ওয়াই এদের যোগফলটা আর এর ওয়াই বরাবর অংশের সমান। তো মিলছে তো? হ্যাঁ, এক্স বরাবর অংশ নিছি পি কিউ এর যোগফলটা আর এরও এক্স বরাবর অংশের সমান আসছে। ঠিক তেমন করে ওয়াই বরাবর নিছি, তাতেও এদের যোগফলটা আর এর ওয়াই বরাবর অংশের সমান আসছে। তার মানে দাঁড়ালো শুধু এক্স না, শুধু ওয়াই না, যে কোনো দিকে যদি এটা লিখি যে কতগুলো ভেক্টরের লব্ধির যে কোনো দিক বরাবর উপাংশ ভেক্টরগুলোর ওই দিক বরাবর উপাংশের যোগফলের সমান। কতগুলো ভেক্টরের লব্ধির যে কোনো দিক, মানে লব্ধি মানে আর এর যে কোনো দিক বরাবর উপাংশ ভেক্টরগুলোর ওই দিক বরাবর উপাংশের যোগফলের সমান। এইটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ডেফিনেটলি সবার এটা হ্যাঁ ক্লিয়ার। আজবি বলছো যে বুঝতে পারছো, ভেরি গুড। সবার জন্য এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ওকে, বুঝছি, ভেরি গুড, আপনারা বুঝতে পারছো। তাহলে এবার আমরা দুইয়ের অধিক ভেক্টরকে অনায়াসে যোগ করতে শিখব। অনায়াসে আমরা দুইয়ের অধিক ভেক্টরকে যোগ করতে শিখব। তো দেখো একাধিক ভেক্টর কিভাবে যোগ করা যায়। লম্বাংশ উপপাদ্য ইউজ করে দুইয়ের অধিক ভেক্টর যোগ করব। লম্বাংশ উপপাদ্য ইউজ করে আমরা দুইয়ের অধিক ভেক্টর যোগ করবো। দেখো দুইটা ভেক্টর আমরা যোগ করা শিখছি হচ্ছে সামান্তরিক বিধিতে, ত্রিভুজও শিখছি, বাট দুইয়ের অধিক হলে কেমনে করতে পারি, বহুভুজ শিখছি একটা, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা অঙ্ক করব তখন অনেকগুলো ভেক্টরকে যোগ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা এই লম্বাংশ উপপাদ্য ইউজ করে করব। আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, তোমাদেরকে করে দেখাচ্ছি। ওকে, ফাইন। লেটস সে এরা হচ্ছে এক্স ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন আমাদের কাছে কতগুলো ভেক্টর আছে, লেটস সে এইটা একদম এক্স অক্ষ বরাবর আছে, দেন এইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝ বরাবর আছে, দেন এইটা এক্স এবং ওয়াই এর এই পাশে আছে। এই তিনটা ভেক্টর আছে। লেটস সে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ধরলাম বি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে থিটা আচ্ছা ছবিটা একটু আমি অন্যভাবে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে ডিটেলসটা নেওয়াও সুবিধা হবে। ওকে, দেখো এটা এক্স ভেক্টর, এটা ওয়াই ভেক্টর। এখন আমরা এখানে তিনটা ভেক্টর নিলাম। হ্যাঁ, এইটা মনে করো একটা ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর, আর এইটা হচ্ছে আরেকটা ভেক্টর। এই তিনটা ভেক্টর আমরা যোগ করব। এইটা মনে করো এ ভেক্টর,
যেটা এক্স অক্ষের সঙ্গে হচ্ছে গিয়া θ1 ডিগ্রি কোণে আছে, এটা হচ্ছে বি ভেক্টর, এটা এক্স অক্ষের সঙ্গে θ2 ডিগ্রি কোণে আছে, আর মনে করো এটা সি ভেক্টর, তাহলে এইটা এক্স অক্ষের সঙ্গে আছে θ3 কোণে। এইবার হচ্ছে গিয়ে আমাদের এদের যোগফলটা বের করতে হবে। তো আমরা জানি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এদের লব্ধি আর। ওকে, এদের লব্ধি আর। আমি ধরলাম এই তিনটা ভেক্টরকে যোগ করলে আমাদের লব্ধিটা এরকম আসবে। লেটস সে এই তিনটা ভেক্টরকে যোগ করলে আমাদের লব্ধিটা এরকম আসবে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর লব্ধির কোণটা হবে হচ্ছে এইটা, যেটাকে আমরা বললাম থিটা। ওকে, আচ্ছা, এখন এই আর এর মান আর থিটা বের করতে হবে। সো কোয়াইট কমন সেন্স। দেখো আমরা এভাবে করতে পারবো, আর এর এক্স বরাবর অংশ, আমরা যদি এক্স অক্ষ বরাবর অংশ নেই, তাহলে আর এর এক্স অক্ষ বরাবর অংশ আর এক্স, আর এর এক্স অক্ষ বরাবর অংশ হচ্ছে আর এক্স, এবং আর এক্স ইকুয়ালস টু কত? আর কস থিটা। এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতেছি, আর কস থিটা। দেখো এটা যদি আর হয়, এই কোণটা যদি লব্ধি, এদের তিনজনের যোগফল যদি এটা হয়, তাহলে এই কোণটা করছে থিটা, তাহলে আর কস থিটা। এটা হচ্ছে এই বরাবর অংশ, যেহেতু কোণটা এক্স এর সঙ্গে আছে, দ্যাটস ওয়াই এক্স বরাবর কস নিব। এবার সবার এক্স বরাবর অংশ নিব। দেখো এর এক্স বরাবর অংশ কত? এ কস θ1, ও এক্স এর সঙ্গে θ1 কোণে আছে। বি এর এক্স বরাবর অংশ কত? বি এর এক্স বরাবর অংশ বি কস θ2। সি এর এক্স বরাবর অংশ কত? দেখো সি এর সঙ্গে এক্স এর সঙ্গে কিন্তু সি এর কোণ হচ্ছে θ3, তাহলে এই বরাবর অংশ যার সঙ্গে কোণ তার সঙ্গে কস, একটু আগেই দেখছি, দ্যাট মিনস সি কস θ3। তাহলে প্রত্যেকটার এক্স বরাবর অংশ নিছি, আর এরও এক্স বরাবর অংশ এটা। এবার ঠিক তেমন করে ওয়াই বরাবর অংশ একই নিয়মে আমরা লিখতে পারবো আর ওয়াই, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু এক্স এর সঙ্গে কোণ আর, তাহলে ওয়াই বরাবর সাইন হবে। প্রত্যেকটা কসকে সাইন বানাই দিলেই হবে, প্রত্যেকটা কসকে সাইন করে দিলেই হবে। দ্যাট মিনস এ সাইন θ1 প্লাস বি সাইন θ2 প্লাস সি সাইন θ3। তাহলে দেখো এ বি সি এবং θ1 θ2 θ3 যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা আর এক্স এবং আর ওয়াই পেয়ে গেছি। আর এক্স এবং আর ওয়াই যদি পেয়ে যাই, তাহলে দেখো আর বের করা এখান থেকে সময়ের দাবি। আর ইকুয়ালস টু কি হওয়া উচিত? আর ইকুয়ালস টু রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এখান থেকে আর এক্স পাইছি, আর ওয়াই পাইছি, ওদের বর্গের যোগফলের বর্গমূলটাই লব্ধির মান। এই যেটাগুলো বসাইলেই তো এখান থেকে আর এক্স পাবো, এখান থেকে আর ওয়াই পাবো। এবার দিক, তাহলে দিক নির্ণয়ের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স এর সঙ্গে দিক বের করতেছি, তাহলে নিচে থাকবে আর এক্স, উপরে থাকবে আর ওয়াই। তো আর এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে বসাইলে আমরা দিকও পেয়ে যাচ্ছি। তাহলে দেখো তিনটা ভেক্টরের যোগফলের মান এবং যোগফলের কোণটা আমরা বের করতে পারবো এই সূত্রে বসায়। আমরা এখন একটা অঙ্ক করে দেখবো এটা। তো ডেফিনেটলি সবাই এতটুকু বুঝতে পারছি, ডেফিনেটলি সবাই এতটুকু আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? বুঝতে পারলে বলতে হবে যে বুঝতে পারছি ভাই। ক্লিয়ার? পল্লব বলছো ক্লিয়ার? আচ্ছা, ওকে। রিদম বলছো জি ভাইয়া বুঝছি, তৌসিফ বুঝছি। আচ্ছা, একটা কোশ্চেন আসমান বলছিল আর এক্স স্কয়ার এর স্কয়ারের এটা কোন সূত্র? এই যে লম্বালম্বি থাকলে দেখো এমনিও তো বোঝা যাচ্ছে এটা। দেখো এই যে আর কস থিটা, এটার স্কয়ার করলে কি আসবে? এটার স্কয়ার করলে আর স্কয়ার কজ স্কয়ার থিটা, এটার স্কয়ার করলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর স্কয়ার কমন নিলে কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু তার। এটা তো বুঝতেই পারতেছি, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার যোগ করলে সাইন স্কয়ার কজ স্কয়ার ইকুয়ালস টু 1, আর আর স্কয়ার বের হয়ে আসছে। তারপরে আর স্কয়ার ইকুয়ালস টু আর এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, আর ইকুয়ালস টু এত বের আসছে। নিশ্চয়ই বুঝছো আপনার? আচ্ছা, ক্লিয়ার? সবাই বুঝতে পারছি, ভেরি গুড। পানি লম্বভাবে ক্রিয়াশীল এই ভেক্টর হিসাবে, হ্যাঁ এইটাই। তাইলে এই জায়গায় 90 ডিগ্রি কই?
হ্যাঁ এখানে তো 90 ডিগ্রি, তুমি দেখো না আর এর যদি আমরা দুইটা অংশ বের করি, আর এর এই বরাবর অংশ হচ্ছে আর এক্স, আর এর ওয়াই বরাবর অংশ হচ্ছে গিয়ে আর ওয়াই, তাহলে আর এক্স আর আর ওয়াই এর মাঝে কোণ কত? 90 না? এক্স এবং ওয়াই এর মাঝে কোণ তো 90। নিশ্চয়ই বুঝছো? ফাইন, খুব সহজেই এটা বুঝে ফেলা উচিত। ওকে, রোহান বলছো ভাইয়া আগের ম্যাথটাতে এ ভেক্টর ইনটু অক্ষ বরাবর কিভাবে বুঝলেন? আগের ম্যাথ কোনটা আবার? রোহানের কোশ্চেন বুঝি নাই, মানে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে এ ভেক্টরের এক্স বরাবর যে অংশটা, বি ভেক্টরের ওয়াই বরাবর এক্স বরাবর যে অংশ, সি ভেক্টরেরও এক্স বরাবর যে অংশ, সেই অংশগুলা আর এরও এক্স বরাবর অংশটার সমান হবে, সেটা বলছিলাম রোহান। আচ্ছা, বহুভুজ বিধিটা এখানে কি বলছো? আগের ম্যাথটাতে এ ভেক্টর অক্ষ বরাবর কিভাবে বুঝলেন? হ্যাঁ, এটা আমি এই যে লিখে দিছি, এই যে এক্স অক্ষ, দেখো এই যে এক্স অক্ষ, এটা বলা ছিল আনুভূমিক আছে, আনুভূমিক মানে এক্স অক্ষ, এবং এটা এভাবে লেখাও থাকবে, এটা পুরোপুরি আনুভূমিক আছে, এটা বলা থাকবে, বুঝছো? ফাইন। আচ্ছা, এবার আসো আমরা একটা অঙ্ক হাতে কলমে করি, লম্বাংশ বিভাজনের একটা অঙ্ক আমরা হাতে কলমে করে ফেলি। এই অঙ্কটা করি, চলো এই অঙ্কটা আমরা হাতে কলমে করি। আচ্ছা দেখো এখানে কি বলছে এই অঙ্কে? এই অঙ্কে বলছে যে বল চারটির লব্ধি নির্ণয় করো। এখানে চারটা বল আছে, এদের লব্ধি নির্ণয় করতে হবে। এখানে চারটি বল আছে, দেখতে পাচ্ছ। এইদিকে একটা বল আছে, এইদিকে একটা বল যেটা হচ্ছে 5 নিউটন, এইদিকে বল। আবার এইদিকে একটা বল আছে, এটা 7 নিউটন। আবার নিচের দিকে একটা বল আছে যেটা 2 নিউটন। আবার এইদিকে একটা বল আছে যেটা হচ্ছে 8 নিউটন। এখন এদের লব্ধি বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এক এক করে করি। প্রথম বলটাকে আমি ধরলাম F1, দ্বিতীয় বলটাকে ধরলাম F2, তৃতীয় বলটাকে ধরলাম F3, আর চতুর্থ বল যেটা এখানে আছে এটাকে ধরলাম আমরা F4। সো আমাদের কাজ তো সিম্পল, ধরলাম যে F1 বল প্লাস F2 বল প্লাস F3 বল প্লাস F4 বল, এই চারটা বলের যোগফল হচ্ছে গিয়া ধরলাম R। সো আর এর মান নির্ণয় করতে হবে। এখন আর এর মান নির্ণয় করার জন্য আমাদের সূত্র মাথায় আছে। আর এর মান হবে হচ্ছে √RX² প্লাস RY², এবং আর এর দিক হবে θ = tan ইনভার্স RY/RX। তাহলে আমাদের এখানে কাজটা খুবই সিম্পল। আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে RX এবং RY এর মান বের করতে হবে। তাইলেই তো আমরা আসলে দুইটারই ভ্যালু পেয়ে যাব। করে ফেলি, দেখো RX দেখো RX এর ক্ষেত্রে খেয়াল করো, F1 কোন দিকে কাজ করছে? F1 কিন্তু x অক্ষে বরাবর আছে, মানে এটা x অক্ষের সঙ্গে কত কোণ করছে? 0। x অক্ষের সঙ্গে 0 কোণ করছে। F1 ফোর্সটার ভ্যালু হচ্ছে গিয়ে 5, এটা x অক্ষ বরাবর আছে, মানে x এর সঙ্গে 0 কোণ করছে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো, দেখো 5 cos 0, cos হচ্ছে x অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করছে, তাই ফাইন, প্লাস এই 7 নিউটন ফোর্স x অক্ষের সঙ্গে কোণ করছে 30, তাহলে আমরা লিখতে পারবো 7 cos 30 প্লাস যার সঙ্গে কোণ তার সঙ্গে cos। দেখো এই 8 নিউটন কিন্তু আছে উল্টা দিকে, তাহলে x অক্ষের সাথে কোণ, x অক্ষের প্লাসের সাথে কোণটা আমরা নিচ্ছি, তাহলে পুরো এই কোণটা নিতে হবে। এই দিকের কোণ যদি 45 হয় তাহলে পুরো এই দিকের সঙ্গে কোণটা হবে 135। নিশ্চয়ই বুঝতে পারছো? এই দিকে 45, তাহলে ওই x এর ধনাত্মক দিকে সবগুলো একই দিকের সঙ্গে নিতে হবে, তাহলে 135 ডিগ্রি। তাহলে ওখান থেকে লিখতে পারবো এই 8 এর জন্য 8 cos 135 গেল 3 জন। এরপর
এই যে 2 নিউটন এইটা আছে এই দিকে, তাহলে এইটা এক্স এর সঙ্গে কত কোণে আছে? পুরো এত কোণে আছে। তাহলে এটা কত? এটা হচ্ছে গিয়ে আমরা বুঝতেই পারতেছি, এটা হচ্ছে গিয়ে 270। এখান থেকে ঘুরে জাস্ট এক্স এর এই দিকের সঙ্গে 270। তাহলে এখানে লিখতে হবে হচ্ছে গিয়া প্লাস 2 cos 270। তাহলে আর এক্স পেয়ে গেছি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আর এক্স এর ভ্যালু বের করতে পারবো। আমি একটু ক্যালকুলেশন করছি। আচ্ছা, এই আর এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করলে আসবে 5.405 if I'm not wrong, এইটাই আসবে। আচ্ছা, তাহলে আমরা আর এক্স এর ভ্যালুটা পাইছি। এবার আমরা আর ওয়াই এর ভ্যালু বের করব। আর ওয়াই এর ভ্যালু বের করা খুবই সোজা। আমরা জাস্ট কস গুলারে সাইন করে দিব। এখানে এখানে যেখানে যেখানে কস আছে ওই কস গুলারে সাইন করে দিব, তাইলেই হবে। তাহলে 5 sin 0 প্লাস 7 sin 30 প্লাস 8 sin 135 প্লাস 2 sin 270। আচ্ছা, প্লাস 2 sin 270। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে আর ওয়াই এর ভ্যালু আসছে, ইফ আই এম নট রং, এইটার ভ্যালু আসছে 7.156 নিউটন। তাহলে দেখো আমরা কিন্তু আর এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। এই দুইটা ভ্যালু এখানে বসাইলেই আমরা আর এর ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালু আমরা এখানে যদি বসাই দেই 5.405 এর স্কয়ার, এই দুইটা ভ্যালু এখানে বসাইলে আমরা আনসার পাবো 8.968 নিউটন। আর এখান থেকে কোণের ভ্যালু পাবো tan ইনভার্স 7.156 ডিভাইডেড বাই 5.405। এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাব 52.935 ডিগ্রি। সলভড। আমরা আমাদের আনসার পেয়ে গেছি। মানে ওদের লব্ধির মান হচ্ছে গিয়ে 8.9 নিউটন এবং লব্ধি এক্স অক্ষের সঙ্গে 52.93 ডিগ্রি কোণে আছে। লব্ধি এক্স অক্ষের সঙ্গে 52.93 ডিগ্রি কোণে আছে। হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ভেরি গুড। এই যে তাওসিফ, তারপরে সাহেল ইসলাম, এরা সবাই কিন্তু এটার আনসারটা সুন্দর মতো করছি আমরা, তাই না? ভেরি গুড। কাউসার বুঝতে পারছো, তারপরে সানিয়া বিনতে আলম। আচ্ছা, তোমার আনসারটা এটার সঙ্গে মিলে নাই বলতেছো, একটু দেখো তো সানিয়া ক্যালকুলেশন করে। সবার তো বোধহয় মিলেছে। আচ্ছা, এটা ক্যালকুলেশনে ভুল হতে পারে। ক্লিয়ার, ভেরি গুড। জয় বুঝতে পারছো, তারপরে আমির মোর্শেদ, সবাই এটা বুঝে ফেলছি। একদম অনায়াসে আমরা সবাই এটা বুঝে ফেলছি। আপনারা বলছো বুঝছি ভাই, ভেরি গুড। এখন এই অঙ্কটাই আমি আবার একটু অন্যভাবে করব। এবার অন্যভাবে মানে প্র্যাকটিক্যালি যখন আমরা হাতে কলমে করব তখন খুব দ্রুততম টাইমে করব, তখন আমরা এত আজাইরা টাইম নষ্ট করব না। দেখো এই অঙ্ক সবাই আমরা বুঝছি, আর একটু স্মার্ট ওয়েতে এটা আমরা এখন সলভ করব, আর একটু স্মার্ট ওয়েতে। দেখো আমাদের অঙ্কে কি বলা ছিল, দুপদাপ করে ফেলতেছি, এটাই আজকে আমাদের লাস্ট টপিক। ওকে, আচ্ছা দেখো আমাদের বলগুলো কি কি ছিল, বলগুলোকে বসাই। একটা বল ছিল হচ্ছে 5 এক্স অক্ষ বরাবর, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর এই দিকে ছিল 5 নিউটন। দেন একটা ছিল নিচের দিকে যেটা হচ্ছে গিয়া 2 নিউটন। এরপর
এদিকে ছিল 7 30-এ, এদিকে ছিল 8। ওকে ওকে ফাইন। এদিকে ছিল 7, এটা ছিল 7 নিউটন, এটা ছিল 30 ডিগ্রি কোণে। আর এই দিকে ছিল 8 নিউটন, এটা ছিল 45 ডিগ্রি কোণে। এখন আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করবো? দেখো, ওই লম্বাংশ শিখছি, লম্বাংশের একটা অন্যরকম ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো। সেটা হচ্ছে আমরা দেখবো কে কে এক্স ওয়াই অক্ষ বরাবর আছে। দেখতেছো 5 এক্স অক্ষে আছে, 2ও এক্স অক্ষে আছে। বাকিগুলাকে আমরা ভাগ করে ফেলবো, বাকিগুলাকে আমরা আমাদের মতো করে উপাংশে ভাগ করে দিব। সবাই মনোযোগ দাও, আমি দ্রুত করে ফেলি। দেখো, এই দিকটাতে অলরেডি 5 আছে, 5 নিউটন। আরেকটা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 2 নিউটন আছে। বাকি দুইটা কোনাকুনি আছে, ওদেরকে আমরা ভাগ করব। খেয়াল করে দেখো যে 7-এর এই দিক বরাবর একটা অংশ আসবে, আবার এই দিক বরাবর একটা অংশ আসবে। কোনটা আছে এক্স এর সঙ্গে, তাহলে এইদিকে অংশ আসবে 7 cos 30, আর এইদিকে অংশ আসবে 7 sin 30। নিশ্চয়ই বুঝতেছে, এইদিকে একটা অংশ 7 cos 30, আর একটা অংশ এইদিকে 7 sin 30, ওটা ওর মাঝ বরাবর আছে। তাহলে ওই দুটোকে বসাবো। তাহলে দেখতেছো এইদিকে একটা অংশ পাবো যেটা হবে 7 cos 30, আর এইদিকে একটা অংশ পাবো, সরি এইদিকে না, আরেকটা অংশ এইদিকে পাবো যেটা হবে 7 sin 30। নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। এটাকে ভাগ করে 2 টুকরা করে বসাই দিচ্ছি। এরপরে এই 8-এরও 2টা অংশ। আর যেহেতু এইদিকে ওর একটা অংশ এই দিক বরাবর, আর একটা অংশ এই দিক বরাবর, এই দিকের অংশ হবে এইদিকে, যেহেতু 45 ডিগ্রি কোণে আছে, 8 cos 45, যার সঙ্গে কোণ তার সঙ্গে cos, এইটার সঙ্গে কোণ আছে এদিকে 45, আর একটা অংশ উপরে যেটা হবে 8 sin 45। তাহলে এই দুইটাকেও এখানে বসাই ফেলবো। তাহলে দেখো 8-এর 2টা অংশ, এইদিকে একটা আসছে যেটা 8 cos 45, আর একটা অংশ উপরে আসছে যেটা হচ্ছে 8 sin 45। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখান থেকে খুব সহজেই বাকি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে উপরে মোট বল কত আসছে? উপরে কি এই দুইটার যোগফল? উপর দিক বরাবর আসছে এই দুইটার যোগফল। তাহলে আমরা এবার অক্ষ বরাবর এদেরকে ভাগ করে ফেলি। দেখো, অক্ষ বরাবর এদেরকে যোগ করে ফেলি। এই দুইটা বল কি উপরে? তাহলে উপরে এই দুইটা বলের যোগফল কত হবে? 7 sin 30 প্লাস 8 sin 45। এদের যোগফলটা এইদিকে আছে, উপর দিকে। এটা হচ্ছে উপর দিকে। তাহলে ওদের যোগফলটা বের করি। 8 sin 45 প্লাস 7 sin 30। এই দুইটা উপরে আছে, এদের যোগফলটার ভ্যালু আসছে, এদের যোগফলটা ভ্যালু আসছে 9.156 নিউটন গেল। ডান দিকে এই দিকে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে গিয়া 7 cos 30। ওদের যোগফলটা বের করব। 5 প্লাস 7 cos 30, এই যোগফলটার ভ্যালু আসছে, এই যোগফলটার ভ্যালু আসছে 11.06। আর নিচে একজনই আছে, সেটা হচ্ছে 2, তাহলে নিচে ওই 2 রে বসাই দিলাম। আর এই পাশে একজনই আছে 8 cos 45, 8 cos 45। এটা ক্যালকুলেশন করলে এটার ভ্যালু আসছে হচ্ছে এই দিক বরাবর যেটা 5.656 নিউটন। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো বের করে ফেলতে পারছি। মানে বুঝছো, উপরে আছে এরা দুইজন, এদের দুইজনের যোগফল উপরে বসাইছি। ডান দিকে আছে এরা দুইজন, এদের যোগফল এদিকে বসাইছি। এদিকে ও একা আছে, এটা বসাইছি, নিচে 2 আছে। এইবার খেয়াল করে দেখো, এই দুইজনের মধ্যে, এই দুইজনের মধ্যে কে বড়? এরা কি পরস্পর বিপরীত? বড় হচ্ছে 11, এটা তো 5। তাহলে এদের লব্ধি কোন দিকে থাকবে? যেটা বড় তার দিকে থাকবে। তার মানে এক্স অক্ষ বরাবর এই দিকে থাকবে এদের লব্ধি, আর লব্ধির মান হবে 11.06 মাইনাস ওই উল্টা দিকে যেটা দড়িটা আটানির মতো 5.656 নিউটন। এটা থাকলো এইদিকে। আবার দেখো এদের দুইজনের মাঝে বড় কে? এদের দুজনের মাঝে বড় হচ্ছে উপরেরটা, তার মানে এদের লব্ধি থাকবে উপরে, এটার থেকে এটা বিয়োগ হবে। তাহলে এই উপরে থাকবে বাকি অংশ যেটা হচ্ছে 9.156 মাইনাস 2 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের আর ওয়াই, আর এটা হচ্ছে আমাদের আর এক্স। এই দুইটা ভ্যালু কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি। যেমন দেখো, আর ওয়াই এর ভ্যালু 2 বিয়োগ করে দিলে আসবে হচ্ছে 7.156, আর নিচেরটাতে থাকবে 11.06 মাইনাস 5.656। আচ্ছা, আর এটার ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে 5.404। কাজ তো হয়ে গেল।
এবার এদের লব্ধি, লব্ধিটাতে এই যে মাঝ বরাবর আর লব্ধি তো আমরা জানি রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। ফাইনালি যাদেরকে পাইছি আর এক্স এবং আর ওয়াই তারা তো 90 ডিগ্রিতে আছে, তাহলে ওই দুইটা ভ্যালু আমাদের জানা আছে। আচ্ছা, এটা স্কোয়ার করলে আর এক্স এর ভ্যালু আসছে, আর এর ভ্যালু আসছে 8.96 নিউটন। হ্যাঁ, এটাই আসার কথা, এই যে 8.96 ওটাই আসছে। আবার লব্ধির কোণ এই যে থিটা, থিটা ইকুয়াল টু কত হবে? tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। সো আর ওয়াই আর এক্স তো আমরা পাইছি, আর ওয়াই আর এক্স যদি আমরা বসাই tan ইনভার্স 7.156 ডিভাইডেড বাই 5.040, ফাইন। এই ভ্যালুটা আসছে 52.94 ডিগ্রি। হ্যাঁ, এটাই আসার কথা, 52.935 মানে 94 ওটা আসছে। আমরা দুই নিয়মে কিন্তু অঙ্কটা করলাম। প্র্যাকটিক্যালি যখন আমরা অঙ্ক করব তখন কি করব? এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যারা আছে ওদেরকে রেখে দিব, যারা কোনাকুনি বরাবর আছে তাদেরকে উপাংশে ভাগ করে দিব, এরপরে সব দিক বরাবর যারা যারা আছে ওদেরকে যোগ করে এই সামনে পেছনে কে বড় ছোট ভাবে বিয়োগ করে লব্ধি বের করে ফেলবো। শেষ, সলভড। বুঝছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, কাউসার ইমেল বলছো বা সুন্দর। হ্যাঁ, এভাবে করবো। আজকের ক্লাসে সবকিছু অনেক ইজি ছিল। এক্সক্লুসিভ কিছু কবে আসবে? বৈরাগী বলছো। এক্সক্লুসিভ কিছু তো অনেক আসবে ব্রো। এক্সক্লুসিভ কিছু দিয়ে আমার এই পুরো লেকচার ভরা আছে, এই লেকচার পুরো ভরা। বাট আমি তাড়াহুড়া করতে যায় তোমাদের কাউকে পিছনে ফেলাই দিতে চাই না। আমি চাই সবাইকে সবকিছু সুন্দর মতো ধীরে ধীরে বুঝাইতে। বৈরাগী, তুমি পুরো ক্লাস জুড়ে থাকো। তুমি এত এক্সক্লুসিভ জিনিসপত্র সামনে আস্তে আস্তে ধীরে ধীরে পেতে শুরু করবা, যে তখন দেখবা তোমার অনেক ভালো লাগা শুরু হয়ে যাবে। অল ক্লিয়ার, লাভিব বলছো ডান। ওকে, তাই ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন ক্যালকুলেটর ইউজ করবো? ওই যে FX991, FX991EX। ফাইন, তো দ্যাটস ইট। আজকে ক্লাস এতটুকুই। ওকে, ফার্স্টেরটা বেশি ইজি লাগছে বলছো তৌসিফ। হ্যাঁ, দুইটাই আমরা শিখবো, যখন যেটা ইচ্ছা তখন সেটা ইউজ করবো। এই জিনিসগুলো ক্যালকুলেটর দিয়ে ইউজ করা যায়, ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায়, এটা আমি তোমাদেরকে ভিডিও বানায় দেখাই দিব। সো আজকের ক্লাস এতটুকুই। এই সপ্তাহে আমাদের বৃহস্পতি শুক্রবারে ক্লাস হয়ে গেল। আবার নেক্সট সপ্তাহে বৃহস্পতি শুক্রবার সেম টাইম 8:30টায় তোমাদের সঙ্গে দেখা হবে ভেক্টর নিয়ে। সো ফার টেক কেয়ার। তোমাদের ক্লাস কেমন লেগেছে একটু জানিয়ে দিতে পারো। তোমাদের বন্ধুদেরকে একটু জানাবা যে নিয়াজ ভাই এই কোর্সটা শুরু হয়েছে। আমি এটা নিয়ে বেশি অডিয়েন্সকে জানাতে পারিনি। সো তোমরা একটু জানিয়ে ওদেরকে এখানে ভর্তি হতে বলবা। ওকে, সো ফার টেক কেয়ার। আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকো।